আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই শুভকামনায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চলক, ধ্রুবক, পরামিতি এবং অপেক্ষক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, অর্থনীতির বিভিন্ন তথ্য, ধারণা, উপাত্ত, বিষয়, ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে গণিতের ব্যবহারকে গাণিতিক অর্থনীতি বলা হয়। আবার অর্থনীতির যে সকল বিষয় গণিতের প্রাথমিক ধারণার সাহায্যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় সেগুলোকে বলা হয় গাণিতিক অর্থনীতির মৌলিক ধারণা। এরকম কিছু মৌলিক ধারণা হলো চলক, ধ্রুবক, পরামিতি, অপেক্ষক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই মৌলিক ধারণাগুলো নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলক নিয়ে আলোচনা করব। চলক চলক এমন কোনো বিষয় বা রাশি যার মান পরিবর্তনশীল, অর্থাৎ যেটা ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন কোনো দ্রব্যের দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম মান ধারণ করতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি নেই, বগুড়ার দধি ঢাকায় নিয়ে গেলে দামের পরিবর্তন হয়ে দাম বৃদ্ধি পায়। অনুরূপভাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি আম নিয়ে আসা হয় বগুড়াতে, তাহলে সেখানে দামের পরিবর্তন হয়ে দাম বৃদ্ধি পায়। অনুরূপভাবে কুষ্টিয়ার তিলের খাজা যদি বগুড়ায় নিয়ে আসা হয়, তাহলে দাম পরিবর্তন হয়ে দাম বৃদ্ধি পায়। ঠিক অনুরূপভাবেই রাজশাহীর কোনো জিনিসকে যদি ঢাকায় স্থানান্তর করা হয় বা নিয়ে যাওয়া হয়, তাহলে সেখানে দামের পরিবর্তন হয়ে দাম বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে দামের পরিবর্তন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সংঘটিত হয় বিধায় দামকে একটি চলক বলা হয়। চলককে সাধারণত প্রতীক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। চলককে সাধারণত গণিত শাস্ত্রের প্রথা অনুযায়ী ইংরেজি বর্ণমালার শেষের অক্ষর এক্স, ওয়াই, জেড এই শব্দগুলো দিয়ে প্রকাশ করা হয়। আবার অর্থনীতিতে যে বিষয় বা রাশি রয়েছে যেগুলোর মান পরিবর্তনশীল, অর্থাৎ অর্থনীতিতে এমন অনেক বিষয় বা রাশি রয়েছে যেগুলোর মান পরিবর্তনশীল, সেগুলোকেও বলা হয় অর্থনৈতিক চলক। এই অর্থনৈতিক চলকের সংশ্লিষ্ট ইংরেজি শব্দের প্রথম অক্ষর চলকের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম দামের ইংরেজি প্রতিশব্দ হলো প্রাইস। এই জন্য আমরা পিকে চলকের প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি। আবার ডিমান্ডের ডি, আবার যোগানের ইংরেজি প্রতিশব্দ সাপ্লাই, সেখানে এস। এভাবে আমরা অর্থনৈতিক চলকের ইংরেজি প্রতিশব্দের অক্ষরকে চলকের প্রতীক হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও কিছু গ্রিক শব্দ রয়েছে, সেগুলোকেও অর্থনৈতিক চলক হিসেবে ব্যবহার করা যায়। যেমন পিসি, পাই, মিউ, এগুলোও অর্থনীতিতে চলকের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল কথা হলো এমন কোনো বিষয় বা রাশি যার মান পরিবর্তনশীল, যেটা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মান পরিবর্তন করতে সক্ষম, সেটাকেই বলা হয় চলক। চলক সাধারণত দুই প্রকার। চলক দুই প্রকার। এক,
স্বাধীন চলক, দুই অধীন চলক, অধীন চলক। স্বাধীন চলক যে চলক নিজেই নিজের মান ধারণ করতে পারে এবং অন্য চলকের মানের পরিবর্তন ঘটায় সেটাকে বলা হয় স্বাধীন চলক। অপরপক্ষে যে চলক নিজে নিজের মান ধারণ করতে পারে না, বরঞ্চ অন্য চলকের মানের পরিবর্তনের কারণে তার মানের পরিবর্তন হয়। যেমন কোনো দ্রব্যের দাম বাড়লে সে দ্রব্যের চাহিদা কমে, আবার কোনো দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। তাহলে এখানে চাহিদা দামের উপর নির্ভরশীল, অর্থাৎ দাম হলো স্বাধীন চলক, চাহিদা হলো অধীন চলক। অর্থাৎ এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি যে দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। তার মানে চাহিদা দামের উপর নির্ভরশীল, অর্থাৎ ডিমান্ড হলো দামের উপর নির্ভরশীল। অর্থাৎ এই ক্ষেত্রে দাম অর্থাৎ পি হলো স্বাধীন চলক, আর ডিমান্ড বা চাহিদা এটা হলো অধীন চলক। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা স্বাধীন এবং অধীন চলক সম্পর্কে অনুধাবন করতে সক্ষম হয়েছ। এবার আমরা দেখব ধ্রুবক। ধ্রুবক ধ্রুবক এমন কোনো বিষয় বা রাশি যার মান স্থির, পরিবর্তিত হয় না। একটি গাণিতিক প্রক্রিয়ায় যার মান নির্দিষ্ট বা স্থির, সেটাই হলো ধ্রুবক। যেমন প্রাকৃতিক সংখ্যা 5, প্রাকৃতিক সংখ্যা 5, এই 5কে আমরা যেখানেই নিয়ে যাই না কেন এর মান কখনোই 6 বা 7 হবে না। যেমন এই 5কে আমরা যদি কাহালু থেকে নন্দীগ্রামে নিয়ে যাই সেখানেও 5, কাহালু থেকে যদি আদমদিঘিতে নিয়ে যায় তাহলে সেখানেও 5, কাহালু থেকে যদি বগুড়ায় নিয়ে যায় তাহলে সেখানেও 5। এমনকি বাংলাদেশ ছেড়ে এটা যদি বিশ্বের যে কোনো দেশে নিয়ে যাওয়া হয় তাহলে এটা হবে 5। অর্থাৎ এটা এমন একটি বিষয় বা রাশি যার মান স্থির। অর্থাৎ গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মান স্থির সেটাকে বলা হয় বা নির্দিষ্ট, অর্থাৎ গাণিতিক প্রক্রিয়ায় যে রাশি বা বিষয়ের মান স্থির বা নির্দিষ্ট সেটাকে বলা হয় ধ্রুবক। তো শিক্ষার্থী বন্ধুরা, ধ্রুবক সাধারণত স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে ধ্রুবক চলকের সাথে যুক্ত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যেমন যেমন 3x টয়েস y 4p এভাবে যুক্ত হয়ে ব্যবহৃত হয়ে থাকে। তবে ধ্রুবক যখন চলকের সাথে যুক্ত আকারে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট, অর্থাৎ সহগ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3, 2 এবং 4 যথাক্রমে x, y এবং p এর সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। এই জন্য এরা যথাক্রমে x, y এবং p এর সহগ, তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ধ্রুবক সম্পর্কে অনুধাবন করতে সক্ষম হয়েছ। আসলে ধ্রুবক হলো এমন কোনো বিষয় বা রাশি যার মান স্থান ভেদে
বা সময় ভেদে মানের কোনো পরিবর্তন হয় না। একটি গাণিতিক প্রক্রিয়ায় যার মান সবসময় স্থির এবং নির্দিষ্ট থাকে সেটাই হলো ধ্রুবক। আশা করি বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এবার আমরা পরবর্তী বিষয় পরামিতি। পরামিতি 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 এটাও একটি বিশেষ ধরনের ধ্রুবক, অর্থাৎ যে বিশেষ ধরনের ধ্রুবকের মান অজ্ঞাত থাকে তাকে পরামিতি বলা হয়। অপরপক্ষে একটি গাণিতিক ধারণা উপস্থাপনায় যে বিষয় স্থির হিসেবে ধরা হয় সেটাকে বলা হয় পরামিতি। পরামিতিকে সাধারণত ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ বি সি দিয়ে প্রকাশ করা হয়। অর্থনীতিতে যেহেতু কোনো ধারণার ব্যাখ্যায় কোনো বিষয় স্থির ধরা হয় তখন সেটাকে পরামিতি বলা হয়। যেমন ধরুন একটি চাহিদা অপেক্ষক বি সমান সমান এ মাইনাস বি পি বিপি। এখানে এ একটি পরামিতি, বি একটি পরামিতি, কেননা এগুলো স্থির ধরা হয়। যেমন এটাকে যদি আমরা সংখ্যায় রূপ দিই তাহলে 10 মাইনাস 2p এরকম হয়। তার মানে এগুলো স্থির, এটাও স্থির, এটাও স্থির। অর্থাৎ যখন এরকম কোনো বিষয় স্থির ধরা হয় গাণিতিক প্রক্রিয়ায় তখন সেটাকে বলা হয় পরামিতি। অর্থাৎ পরামিতি হলো একটি বিশেষ ধরনের ধ্রুবক যার মান অজ্ঞাত থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরের যে বিষয় অপেক্ষক, এই বিষয় নিয়ে আলোচনা করব। অপেক্ষক অপেক্ষক দুই বা দুইয়ের বেশি চলকের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ককে যখন গাণিতিকভাবে উপস্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় অপেক্ষক। প্রকৃতপক্ষে এক বা একাধিক স্বাধীন চলকের ওপর অধীন চলকের নির্ভরশীলতার বিষয়টি যে গাণিতিক প্রক্রিয়ায় উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় অপেক্ষক। যেমন কোনো দ্রব্যের যোগান তার দামের উপর নির্ভর করে, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই ক্ষেত্রে যোগান দামের অপেক্ষক, অর্থাৎ এস হলো পি এর অপেক্ষক। তো যোগান দামের অপেক্ষক, তার মানে এস হলো পি এর অপেক্ষক। এই অপেক্ষককে সাধারণত এভাবে প্রকাশ করা হয়, যেমন এস ইকুয়াল টু এফ পি, এভাবে প্রকাশ করা হয়। এছাড়াও এই অপেক্ষকে আমরা যদি দেখি তাহলে এখানে এস সমান সমান যোগান বা সাপ্লাই, পি সমান সমান দাম, আর এফ সমান সমান ফাংশন বা অপেক্ষক। এছাড়াও অপেক্ষকের প্রতীক হিসেবে শুধু যে এফ ব্যবহৃত হয় তা নয়, এফ ছাড়াও পিসি, জি, এইচ এগুলো অপেক্ষকের প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার অনেক সময় স্বাধীন অধীন চলকের ইংরেজি প্রতিশব্দের অর্ধ অক্ষর অপেক্ষকের প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এখানে এস ইকুয়াল টু এস পি, এটা হতে পারে। আবার এরকম হতে পারে ডি ইকুয়াল টু ডি পি, এরকম হতে পারে। আবার এরকমও হতে পারে ডি ইকুয়াল টু পি। এরকমভাবে অপেক্ষককে আমরা প্রকাশ করতে পারি।
অর্থাৎ শুধু যে এর দিয়ে অপেক্ষক প্রকাশ করা যায় তা নয়, সেখানে অধীন চলকের ইংরেজি প্রতিশব্দের অর্ধ অক্ষর দিয়েও অপেক্ষককে প্রকাশ করা যায়। তাছাড়া প্রথাগতভাবে কিছু গ্রিক শব্দ জি, পাই, পিসি, জি, এইচ এগুলো দিয়েও কিন্তু অপেক্ষককে প্রকাশ করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে অপেক্ষকের শ্রেণীবিভাগ। অপেক্ষককে বেশ কিছু শ্রেণীবিভাগে বিভক্ত করা হয়েছে, তবে তোমাদের জন্য যতটুকু প্রয়োজন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা সেটা হলো একমাত্রিক অপেক্ষক। একমাত্রিক অপেক্ষক যে অপেক্ষকের স্বাধীন চলকের সর্বোচ্চ সূচক বা ঘাত 1 সেটাকে বলা হয় একমাত্রিক অপেক্ষক। যেমন d সমান সমান 10 - 2p। এখানে d হলো অধীন চলক, p হলো স্বাধীন চলক। স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত বা মাত্রা এখানে 1, এই জন্য এটা হলো একমাত্রিক অপেক্ষক। আর দ্বিমাত্রিক অপেক্ষক, দ্বিমাত্রিক অপেক্ষক যখন স্বাধীন চলকের ঘাত বা মাত্রা 2 হবে, অর্থাৎ d সমান সমান 10 - 2p স্কয়ার থাকবে, অর্থাৎ স্বাধীন চলক ওখানে পির যে সর্বোচ্চ সূচক বা ঘাত এখানে 2, এই জন্য এটাকে বলা হবে দ্বিমাত্রিক অপেক্ষক। অর্থনীতিতে সাধারণত দ্বিমাত্রিক অপেক্ষকের ব্যবহারে কম, অর্থাৎ একমাত্রিক অপেক্ষকই তোমাদের জন্য বেশি ব্যবহৃত হবে। এই জন্য একমাত্রিক অপেক্ষককে তোমরা একটু গুরুত্বের সাথে অনুধাবন করার চেষ্টা করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব স্থির অপেক্ষক। স্থির অপেক্ষক যে অপেক্ষকের স্বাধীন চলকের কোনো মানে 0 এবং অসীম মান বাদে অধীন চলকের একটি মাত্র মান পাওয়া যায়, সেটাকে বলা হয় স্থির অপেক্ষক। যেমন y equal to ফাংশন x equal to 10। তার মানে এখানে x হলো স্বাধীন চলক, y হলো অধীন চলক। স্বাধীন চলকের যে কোনো মানে এখানে y এর মান হলো 10, অর্থাৎ স্বাধীন চলকের যে কোনো মানে 0 এবং অসীম মান বাদে যদি অধীন চলকের একটি মাত্র মান পাওয়া যায় তাহলে সেটাই হলো স্থির অপেক্ষক। অর্থনীতিতে স্থির অপেক্ষকের উদাহরণ বিরল হলেও স্থির অপেক্ষক যে নেই এ কথা বলা যায় না, কেননা অনেক ধনাঢ্য ব্যক্তির কাছে জীবন রক্ষাকারী ঔষধের দাম বিভিন্ন দামে চাহিদায় একই থাকতে পারে। যেমন কোনো একজন ধনাঢ্য ব্যক্তির একটি মাত্র কন্যা সন্তান অসুস্থ রয়েছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এই ব্যাধি সারানোর জন্য বাজারে যে ওষুধ রয়েছে তার দাম 5 লক্ষ টাকা। কোনো কারণে যদি এই ওষুধটির দাম বৃদ্ধি পেয়ে 7 লক্ষ টাকা হয়, তাহলেও ওই ধনাঢ্য ব্যক্তির চাহিদা বিভিন্ন দামে একই থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে তার চাহিদা হবে d সমান সমান 1, অর্থাৎ ঔষধটির দাম যতই পরিবর্তন হোক না কেন ধনাঢ্য ব্যক্তির তার কন্যা সন্তানকে বাঁচানোর জন্য ওষুধটি চাই, অর্থাৎ সে যত দামই হোক না কেন, অর্থাৎ দামের পরিবর্তন যতই হোক না কেন, তারপরেও তার সে ওষুধটির চাহিদা থাকবে স্থির। এইভাবে অর্থনীতিতে স্থির অপেক্ষকের উদাহরণ বিরল হলেও
একেবারেই যে নেই তা নয়, অনেক ক্ষেত্রে স্থির অপেক্ষক অর্থনীতিতে পরিলক্ষিত হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন অপেক্ষক। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অপেক্ষক। অবিচ্ছিন্ন অপেক্ষক যে অপেক্ষকে স্বাধীন চলকের যে কোনো মানে কমপক্ষে অধীন চলকের একটির মান পাওয়া যায় না, তাকে বলা হয় বিচ্ছিন্ন অপেক্ষক। অর্থাৎ স্বাধীন চলকের যে কোনো মানে অধীন চলকের কমপক্ষে কোনো একটির যদি মান পাওয়া না যায়, তাহলে সেটাকে বলা হবে বিচ্ছিন্ন অপেক্ষক। যেমন y equal to x square minus 4 x minus 2, এটা একটু অপেক্ষক। এই অপেক্ষকের আমরা যদি x equal to 2 ধরি, x equal to 2 ধরা হয়, তাহলে 4 minus 4 2 minus 2 সমান সমান 0 হবে। অর্থাৎ এই অপেক্ষকের x equal to যখন 2 হয়, তখন অধীন চলকের কোনো মান পাওয়া যায় না। এই জন্য এই অপেক্ষককে বলা হয় বিচ্ছিন্ন অপেক্ষক। অর্থনীতিতে সাধারণত বিচ্ছিন্ন অপেক্ষক তেমন ব্যবহার হয় না। অর্থনীতিতে সাধারণত অবিচ্ছিন্ন অপেক্ষকই ব্যবহার হয়ে থাকে। অবিচ্ছিন্ন অপেক্ষক হলো এরকম যে অপেক্ষকে স্বাধীন চলকের কোনো মানে অধীন চলকের অবশ্যই একটি অনন্য মান পাওয়া যাবে। যেমন d সমান সমান 10 minus 2p। এখানে আমরা যদি p equal to 1 ধরি, তাহলে d equal to হবে 8। আবার p equal to যদি আমরা 2 ধরি, তাহলে d equal to হবে 10 minus 2 হলে 4 equal to 6। এইভাবে কি হবে, স্বাধীন চলকের যে কোনো মানে অধীন চলকের একটি অনন্য মান পাওয়া যাবে। সেটাই হলো বিচ্ছিন্ন অপেক্ষক। তো অর্থনীতিতে সাধারণত বিচ্ছিন্ন অপেক্ষক ব্যবহার হয়ে থাকে, এজন্য এই বিষয়টি তোমরা গুরুত্বের সাথে বিবেচনায় রাখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আরও বিভিন্ন ধরনের অপেক্ষক রয়েছে, যেমন ব্যক্ত অব্যক্ত অপেক্ষক, বিপরীত অপেক্ষক বুঝতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, তোমাদের সবাইকে ধন্যবাদ।